তো মিডিয়ান মার্স এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। 2008 সালে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ রয়েছে সেখানে এসেছিল, এবং 2011 সালে NBU অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ পড়েছে সেই কলেজে এসেছিল। তো আজকে আমরা এ সম্পর্কেই জানবো যে মিডিয়ান মার্স কি। তো এই মিডিয়ান মার্স এই প্রশ্নটি কি 5 নম্বরের জন্য এসে থাকে এবং 1 নম্বরের জন্য এসে থাকে। তো যদি 5 নম্বরের জন্য আসে তাহলে কি নোটটিকে একটু বড় করে লিখতে হয়, এবং যদি 1 নম্বরের জন্য আসে তাহলে নোটটিকে ছোট করে লিখতে হয়। তো 5 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে কি, রাইট এ শর্ট নোট অন দ্য মিডিয়ান মার্স, এবং 1 নম্বরের জন্য প্রশ্ন হচ্ছে কি, হোয়াট ডু ইউ মিন বাই মিডিয়ান মার্স, অর্থাৎ বাংলায় এখানে দেওয়া রয়েছে কি মিডিয়ান মার্স কি সংক্ষেপে আলোচনা করো, এবং মিডিয়ান মার্স বলতে কি বোঝো। তো এই হচ্ছে 5 নম্বরের এবং এটি হচ্ছে 1 নম্বরের প্রশ্ন। তো বাবুলোক, মিডিয়ান মার্স এই প্রশ্নটি তোমাদের জিওটেকটনিক পেপারের পর্বত সৃষ্টির তত্ত্ব বা মাউন্ট বিল্ডিং থিওরি, তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো 1925 সালে কোবার মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইনাল তত্ত্বে ভঙ্গিন পর্বত এবং মালভূমির সৃষ্টির ব্যাখ্যায় এই মিডিয়ান মার্স কথাটি ব্যবহার করেন। তো এখানে দেওয়া রয়েছে, তো 1925 সালে কোবার মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্বটি উপস্থাপন করেন। তিনি মহীখাত তত্ত্বে মালভূমির গঠন বোঝাতে মিডিয়ান মার্স কথাটি ব্যবহার করেন। তো মিডিয়ান মার্স কি তার বিস্তারিত ব্যাখ্যা এখন আমরা দেখব। তো মহীখাত তত্ত্বে কোবার বলেছেন, তো প্রথম চিত্রটি লক্ষ্য করো যে কোনো মহীখাতের মধ্যে নুড়ি বালি কাকর পলি সঞ্চয়িত হয়ে জমাট বাঁধে, এবং দ্বিতীয় চিত্রতে লক্ষ্য করো যখন দুদিক থেকে কঠিন শিলা সংকোচন জনিত শক্তি প্রয়োগ করবে তখন কি এই মহীখাতের নিচে অবস্থিত নুড়ি বালি কাকর সেগুলি কি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠতে থাকবে, যেমন এই তৃতীয় চিত্রতে রয়েছে। এগুলি কি সংকোচনজনিত শক্তির প্রভাবে ভাঁজপ্রাপ্ত হয়ে উপরে উঠে গিয়েছে। তো এইভাবে কি ভঙ্গিন পর্বতের সৃষ্টি হয় কোনো মহীখাত থেকে। তো এটি কি কোবারের সংক্ষিপ্ত তত্ত্ব। তো বাবুলোক, এই সংকোচনজনিত শক্তির প্রভাব যে সব স্থানেই পড়বে তেমনটি নয়, কোথাও একটু কম পড়ে এবং কোথাও সেই সংকোচনজনিত শক্তির প্রভাব বেশি পড়ে। যেখানে সংকোচনজনিত শক্তির প্রভাব বেশি হয় সেখানে কি পাহাড়ের সৃষ্টি করে, আর যেখানে সংকোচনজনিত শক্তির প্রভাব কম হয় সেখানে কি মালভূমির সৃষ্টি হয়। অর্থাৎ কোনো স্থান বা বস্তু ভাঁজপ্রাপ্ত হওয়ার জন্য তাকে কি এদিক থেকে এবং এদিক থেকে শক্তি প্রয়োগ করতে হবে, তবেই কি এই মাঝ বরাবর ভাঁজপ্রাপ্ত হবে এবং সেই বস্তুটি ভাঁজ হয়ে উপরের দিকে উঠে যাবে, কিন্তু তার পাশে ভাঁজপ্রাপ্ত হবে না, সেখানে কি প্রায় সমতল হয়ে থাকবে অথবা এরকম তির্যক অবস্থায় থাকবে। তো এই তির্যক স্থানে যদি আমরা ভাঁজ করতে চাই তো আমাদের এখান থেকে ও এখান থেকে ফোর্স অর্থাৎ শক্তি প্রয়োগ করতে হবে, তবে কি এই জায়গা ভাঁজপ্রাপ্ত হবে। ঠিক তেমনি এই কোবারের মহীখাত বা জিওসিনক্লাইন তত্ত্বের মধ্যে বলা হয়েছে, যেখানে শিলার সংকোচনজনিত শক্তির প্রভাব বেশি পড়ে সেখানে এই মহীখাতের মধ্যে অবস্থিত নুড়ি বালি কাকর বা পলি সঞ্চিত হয়ে থাকা সেগুলি কি উপরের দিকে উঠে যায়, উঠে গিয়ে কি ভঙ্গিন পর্বত বা ভাঁজযুক্ত পর্বতের সৃষ্টি করে, এবং যেটি প্রায় সমভূমি রূপে অবস্থান করে তাকে মালভূমি বলা হয়। কোবার একেই বলেছেন মিডিয়ান মার্স, অর্থাৎ দুটি ভঙ্গিন পর্বতের মাঝে যে স্থানকে এই শিলার সংকোচনজনিত শক্তি ভাঁজ করার মতো সামর্থ্য নয় সেই স্থানটি কি মিডিয়ান মাস। তো বাবুলোক, আশা করি এই মিডিয়ান মাস কি সেটি বুঝতে পেরেছ। তো যখন কোনো মহীখাতের উপর দুদিক থেকে শিলা সংকোচনজনিত শক্তির প্রভাব বিস্তার করে
তখন কি হয়, মহীখাতের মধ্যে থাকা পলিগুলি ভাঁজপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং ভঙ্গিন পর্বত মালভূমির সৃষ্টি করে। শিলার দুদিক থেকে সংকোচনজনিত শক্তির ফলে ভাঁজযুক্ত পর্বতের সৃষ্টি করে। তো এটি কি কোবারের সংক্ষিপ্ত তত্ত্ব। এবং দুটি ভঙ্গিন পর্বতের মাঝ বরাবর যে মালভূমির গঠন হয় বা প্রায় সমতল ভূমির গঠন হয়, তো সেই মালভূমিকেই কোবার মিডিয়ান মার্শ বলে অভিহিত করেছেন। তো বাবুলোক, এই মিডিয়ান মার্শ কি আশা করি বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। তো তোমরা নোট কিভাবে লিখবে তো এখন দেখে নাও। তো নোট লেখার জন্য ঠিক এইরকম ভাবে লিখতে পারো। তো কোবারের মতে মহীখাত বা জিওসিনক্লাইনের সমগ্র পললের ভাঁজ বা এর অংশ সংকোচনকারী শক্তির তীব্রতার উপর নির্ভর করে। অর্থাৎ যদি মহীখাতকে ভাঁজ করতে হয় তার সংকোচনকারী শক্তির প্রভাব প্রচণ্ড হতে হবে, তাহলে কি কোনো মহীখাতের পলি কুঞ্চিত হয়ে বা ভাঁজপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে আসবে। যদি সংকোচনকারী শক্তি স্বাভাবিক এবং মাঝারি অভিপ্রায়ের হয়, তবে জিওসিনক্লাইনের শুধুমাত্র প্রান্তিক পলিগুলির ভাঁজ করে দুটি প্রান্তিক রেঞ্জ বা পরিমাণ গঠন করে এবং জিওসিনক্লাইনের মধ্যম অংশ ভাঁজ করার কার্যকলাপ দ্বারা প্রভাবিত হয় না, তা উন্মোচিত থাকে। এই উদ্ভাসিত মাঝখানের অংশকে বলা হয় মিডিয়ান মার্শ। তো যদি কেউ ইংলিশে লিখতে চাও তো স্ক্রিনশট করে নিতে পারো। তো এরপর সংজ্ঞা কি, কোবারের মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইনাল তত্ত্বে কোবার মনে করেন মহীখাতের দুপাশে অবস্থিত কঠিন শিলা পার্শ্ব চাপের ফলে মহীখাতের দুই প্রান্তের পলল কুঞ্চিত হয়ে ভঙ্গিন পর্বতের সৃষ্টি করে, কিন্তু এই দুই ভঙ্গিন পর্বতের মধ্যভাগ কুঞ্চিত না হয়ে প্রায় সমতল বা মস্তক বিশিষ্ট মালভূমি রূপে বিরাজ করে। এই মধ্যভাগের অংশকে কোবার মিডিয়ান মার্শ বলে অভিহিত করেছেন। অর্থাৎ ভঙ্গিন পর্বতের মাঝ বরাবর যে প্রায় সমতল ভূমির অবস্থান করে তাকেই মিডিয়ান মার্শ বলা হয়। তো এরপর আমরা মিডিয়ান মার্শের উদাহরণ দেখে নিব। তো এই মিডিয়ান মার্শের উদাহরণ হিসেবে তেথিস মহীখাতের কথা বলেছেন, যেখান থেকে হিমালয় ও কুনলুর ভঙ্গিন পর্বত, প্রান্তিক পর্বত এবং তিব্বত মালভূমি মিডিয়ান মার্শ রূপে উত্থিত হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে হিমালয় পর্বত, এটি হচ্ছে কি কুনলুর পর্বত এবং এটি প্রান্তিক পর্বত, এবং এই দুটির মাঝ বরাবর যে প্রায় সমতল ভূমির অবস্থান করে বা মালভূমিটির অবস্থান করেছে এটিকেই তিব্বত মালভূমি বলা হয় এবং কোবার একে মিডিয়ান মার্শ বলে অভিহিত করেন। তো যদি কেউ এর ইংলিশ ভার্সন লিখতে চাও তো এটি স্ক্রিনশট করে নিতে পারো। তো এটি হচ্ছে কি এক্সাম্পল বা উদাহরণ। আর যদি তুমি 5 নম্বরের জন্য প্রশ্ন লিখো, এই চিত্রটি তোমাকে অবশ্যই অঙ্কন করতে হবে। তো এখানে সম্পূর্ণ বিষয়টি দেখানো হয়েছে। তো 5 নম্বরের জন্য প্রশ্ন লিখতে হলে তোমাকে প্রথমে এটি লিখতে হবে, এরপর তোমাকে এটি লিখতে হবে, এটিকে দ্বিতীয় নম্বর পয়েন্ট হিসেবে লিখতে হবে এবং সর্বশেষে এটি দিতে হবে এবং এরপর উদাহরণ দিয়ে নোটটিকে শেষ করতে হবে। আর যদি তুমি 1 নম্বরের জন্য প্রশ্ন লিখো তো এখান থেকে এই সংজ্ঞাটি লিখতে পারো এবং উদাহরণটি দিতে পারো। তো 1 নম্বরের জন্য এতটুকুই। তো আশা করি এই মিডিয়ান মার্শ কি এটি বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না। আর যদি তোমাদের কোনো ধরনের অসুবিধা থেকে থাকে তো আমাকে কমেন্ট করতে পারো, অবশ্যই সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।